তো দাড়ি রেখেছিলাম, অনেক বড় চুল রেখেছিলাম, সেটা হচ্ছে কৌশল ছিল যাতে আমি বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে। গত 17 বছর ধরে বাংলাদেশে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতাকর্মী প্রকাশ্যে অবস্থান করতে পারেনি। গুপ্ত 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 এই গুপ্ত শব্দ শুনতে শুনতে আসলে সোশ্যাল মিডিয়াতে যেভাবে ঝড় উঠেছে, সেই ঝড় নিয়ে আজকে কথা বলবো। আসলে গুপ্তটা কি বা গুপ্তের আসল রহস্য কি, সেটা নিয়ে আজকে কথা বলবো। আসল পুরো ভিডিওতে দেখুন, এই গুপ্ত শব্দটা মানে কি আমরা এটাকে বুঝি। মানে আপনি আহ সমাজে বা রাষ্ট্রে অথবা আপনার ঘরে অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে অথবা যে কোনো জায়গায় আপনি যদি এভাবে বিশ্লেষণ করেন যে গুপ্ত মানে কি, আপনি কোনো জিনিসকে লুকিয়ে রেখে আপনি কোনো কাজ সম্পাদন করছেন, এটাই তো গুপ্ত বোঝায়। বা আপনি কোনো জিনিসকে হাইড করে রাখছেন, যদি সহজভাবে বলি, সে হাইড করে রেখে তারপরে আপনি সেই কোনো একটা কর্ম সম্পাদন করছেন কারো অগোচরে, মানুষের অগোচরে না এসে কোনো অ্যাক্টিভিটি আপনি চালিয়ে যাচ্ছেন, সেটাকে আসলে গুপ্ত হিসেবে বলা হয়। এখন আমি একটু গুপ্ত হিসেবে খোঁজার চেষ্টা করছি যে গুপ্তটা কি। আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন দুজন ব্যক্তির আমি ভিডিও দিয়েছি। দুজন ব্যক্তি কি করছিল, উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছে যে উনি আওয়ামী লীগের আমলে তারা বেরোতে পারেনি, প্রকাশ্যে আসতে পারেনি। তার মানে প্রকাশ্যে যদি আপনি না আসেন, তার মানে আপনি গুপ্ত হিসেবে ছিলেন, মানে ভিতরে ছিলেন, ভিতরে থেকে আপনি রাজনীতি করেছেন। তার মানে আপনি প্রকাশ করেছেন যে প্রকাশিত ভাবে আপনি রাজনীতি করতে পারেননি। উনি সম্ভবত ছাত্র দলের সাধারণ সম্পাদক হতে পারে, হয়তো যদি আমি ভুল হই আমাকে ক্ষমা করে দিবেন। এরপরে যুবলীগের নয়ন সাহেবের ভিডিওটা আপনারা দেখেছেন, সেখানে কি বলা হয়েছে, তিনি রাজনৈতিক কৌশল হিসেবে এই ব্যবস্থাপনা চালিয়ে রেখেছিল যে উনি বড় দাড়ি রেখেছিল, চুল রেখেছিল, এবং এর মাধ্যমে উনি এটাকে রাজনৈতিক কৌশল হিসেবে বলছে। তার মানে ওনাদের দুজনের কথার সাথে গুপ্তের যে সংজ্ঞা আমি ভিডিওর প্রথমে বললাম, যে আপনি অপ্রকাশিত থেকে কিছু একটা করবেন এবং সেটা চক্ষুর অন্তরালে হবে, বিষয়টা সেটা কেউ জানবে না, কিন্তু আপনি আপনার কার্যক্রম চালিয়ে যাবেন। এবং তাদের কথার সাথে সংজ্ঞা একদম পুরোপুরি ভাবেই মিলে গেছে। আমরা যদি সেটাকে বোঝার চেষ্টা করি যে সত্যিকার অর্থে গুপ্ত বিষয়টা কি, আমি এখন বললাম যে ছাত্র নেতাদের কথা বললাম, তাদের সাথে সংজ্ঞাকে মিলানোর চেষ্টা করলাম। এখন আমরা একটু আসি যে আমাদের প্রধানমন্ত্রী, যথেষ্ট সম্মানের সাথে বলছি, প্রধানমন্ত্রী হওয়ার আগে উনি যখন বাংলাদেশে আসার যে চেষ্টা করছিল, সেই সময় একটা স্ট্যাটাস তার দেওয়া হয়েছিল যে তার ইচ্ছার উপরেই বাংলাদেশে আসার বিষয়টা নির্ধারিত নয়, অনেক বিষয় রয়েছে। এ ব্যাপারে অনেক সমালোচনা হয়েছে। আসলে এখনো বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি বা জানতে পারেনি যে এটা কোন ইচ্ছা, কোন বিষয়ের উপরে তিনি বাধাগ্রস্ত ছিল বাংলাদেশে ফিরে আসার ব্যাপারে। ইভেন তখন তার মা, মানে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুমূর্ষু একটা পরিস্থিতি ছিল। এরপরে কি কি হয়েছে আমরা সবাই জানি। আমি এখানে অন্য কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমি শুধু এতটুকু পরিষ্কার যে আসলে এই বিষয়টা তো সেটার সাথে মিলে যাচ্ছে যে বিষয়টা গুপ্ত কিনা, আপনি কি বিষয় গুপ্ত রেখেছেন, কি বিষয়ে আমাদেরকে জানান নাই, যে যার কারণে আপনি দেশে ফিরে আসতে পারছেন না, এবং কিসের ভিত্তিতে আপনি আবার দেশে ফিরে আসলেন, এত দ্রুত আপনি কিভাবে সমাধান করলেন, আপনি যেটা বাধাগ্রস্ত হচ্ছিলেন বাংলাদেশে ফেরত আসার ক্ষেত্রে, ইভেন বাংলাদেশে আপনার মা এমন একটি মুমূর্ষু অবস্থা থাকার পরে। এবং আমি যদি সংজ্ঞার সাথে মিলতে করি যে আসলে এই বিষয়টাও কিন্তু গুপ্ত হিসাবে এসছে, যে গুপ্ত কোন বিষয় আপনাকে এখানে আনতে দেয়নি বা আসতে পারেননি আপনি ওই সময়টা, বা এরপরে কি হয়েছে সেই বিষয়টা আমি পরে আলোচনা করতে চাচ্ছি, বা নাও করলে হয়। আসলে এই আলোচনা আমরা সবাই জানি, এটা পুরনো আলোচনা। তাহলে আমি গুপ্তকে সংজ্ঞার সাথে আপনার এই বিষয়টাকে মেলানোর চেষ্টা করছি। আপনি কিভাবে দেশ ছেড়েছেন, কি কি ইস্যু ছিল সবাই জানে, এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলছি না, কিন্তু আমি আজকে আমার এই ভিডিও টপিকের মেইন কনসেপ্ট হচ্ছে যে গুপ্তের সংজ্ঞা এবং সেটার সাথে অ্যাক্টিভিটি। এখন আমি যদি এসে একটু সর্বোচ্চ পর্যায়ে যারা এই গুপ্তের প্রবক্তা, এই বিএনপি বা তাদের আশেপাশে যেসব সংগঠনগুলো রয়েছে, ছাত্র দল বা যুব দল বা এই ধরনের বিষয়গুলো, তাদের
প্রবক্তা তারা হয়েছে এবং তাদের সাথে তাদের কথা, কার্যক্রম, গুপ্ত সংজ্ঞা সব মিলছে। এবং রিসেন্টলি যদি আমি বলি, গত কালকেরই ঘটনা, চট্টগ্রামের সিটি কলেজে যে ঘটনাটা ঘটেছে, একজন ছাত্র শিবিরের কর্মীকে নৃশংসভাবে আঘাত করা হয়েছে। আমি আসলে এখানে সেই শব্দগুলো ব্যবহার করতে চাচ্ছি না, যেহেতু একটা রেস্ট্রিকশন রয়েছে। তো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি সে আঘাত করা হয়েছে এবং সেটার ব্যাপারে ছবি সবাই দেখেছে, কিভাবে আঘাত করা হয়েছে। পায়ের গোড়ালি যেখানে রক থাকে সেই জায়গাটা আঘাত করা হয়েছে। সে আঘাত করার মাধ্যমে রাষ্ট্র কাছে এতটুকু মেসেজ চলে গেছে যে রক কাটার ফর্মুলা সেটা আসলে কারা প্রবর্তন করেছে, কি হয়েছে, মানে অ্যাক্টিভিটি, মানে আপনি যদি বলেন যে আপনি যা বলছেন সেটার সাথে অ্যাকশনটা মিলতে হবে। এখন ছাত্র শিবিরকে আমরা যেভাবে তারা উপস্থাপন, যে ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল রকাটা, সেটা পুরোপুরিভাবে প্রমাণিত হয়েছে যে সেটা পুরোপুরি একটা প্রপাগান্ডা টাইপ ন্যারেটিভ। সো প্রুভড, জনগণ বুঝে গেছে। মানে আপনি যখন কাউকে খারাপ করার চরম প্রবণতা দেখাবেন কিন্তু তার মধ্যে প্র্যাকটিক্যালি কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছে না, সেখানে একটা মেসেজ কিন্তু মানুষের কাছে চলে যায়। সেই মেসেজটা মানুষের কাছে চলে গেছে, সেটা তো এখন চলে গেল। এখন কি করবেন? কিছু একটা গুপ্ত শব্দ, এটাকেও আপনারা এমন জায়গায় নিয়ে যাচ্ছেন। আমার মনে হয় আপনারা ছাত্র শিবিরের বা জামাতকে আরো বেশি মানুষের কাছে নিয়ে যাচ্ছেন। এটা আসলে আপনাদের দুর্ভাগ্য, কারণ তাদেরকেই আপনি টেনে নিয়ে যাচ্ছেন। তাদের কোনো কিছু ব্র্যান্ডিং করতে হচ্ছে না, তারা ব্রেইন খেলছে। তারা কোথায় স্টপ থাকতে হবে, কোথায় কথা বলতে হবে, এই বিষয়টা যথেষ্ট আসলে তাদের মেধাবী যেটা বলা হয় সেদিক থেকে আমি বলতে পারি তারা যে খুব ইন্টেলিজেন্ট। আসলে আমি জানি না ওদের রাজনৈতিক পুরো বিষয়টা কি, তবে ওদের কোথায় স্টপ থাকতে হবে, কোথায় কথা বলতে হবে, কোথায় দৌড়াতে হবে, কোথায় হাঁটতে হবে, সেই বিষয়গুলো কিন্তু ওরা রাজনীতিক বেশ শক্তিশালী করেছে, এটা আমি ক্লিয়ার। কিন্তু আপনারা আজও এখনো সেই বস্তা পচা রাজনীতি করে যাচ্ছেন, এখনো সেই নেগেটিভ বিল্ডিং রাজনীতি করে যাচ্ছেন, যেটা সত্যকে পুরোপুরি একদম উল্টে মিথ্যা করে ফেলার যে চেষ্টা, এমন রাজনীতি আসলে বাংলাদেশের মানুষ আর কারণ 16 বছর খুব যন্ত্রণা, তার আগে আমি 54 বছরের খুব যন্ত্রণাদায়ক রাজনীতি যদি বলি, সেই রাজনীতি কিন্তু মোটামুটি বাংলাদেশের মানুষ বিরক্ত আমার মনে হয়। তো আপনারা এই বিরক্তকর রাজনীতি বাদ দেন, এই গুপ্ত সুপ্ত এই কথাগুলো বলে না, বরঞ্চ আমার মনে হয় আপনারা ওই যে শিবির বা জামাতের রাজনৈতিক স্থানটা আরো শক্তিশালী করছেন। কারণ মানুষের তো সাদা চোখে দেখছে যে কে অপকর্ম করছে, কে গুপ্ত থাকছে, কে অন্যায় করছে, মানুষ তো সাদা চোখে দেখে বুঝে। আপনি সারাদিন বললে হবে না, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ সবকিছু অন ক্যামেরা, সবকিছু অন ভিডিও। আপনি এটাকে কোনো কিছু আগে দেখেনি, একটা কিছু বলে দিয়েছেন, সেটা মেনে নিবে মানুষ এখন এই জায়গায় নেই। মানুষ এখন ফোকাস ক্লিয়ার। আপনারা তাদের ভালো করছেন, শিবিরের ভালো করছেন এগুলো করে, কারণ শিবির যেটা করছে না আপনারা তার উপর দায় দিয়ে দিচ্ছেন। এবং মানুষ পরিষ্কার যে এটা ন্যারেটিভের রাজনীতি হচ্ছে, আদারওয়াইজ নট। বাট আপনাদের কর্মের সাথে গুপ্তের সংজ্ঞা মিলে যাচ্ছে। আপনারা কিভাবে রাজনীতি করেছেন 16 বছর, কি অবস্থায় ছিলেন, তাদের নেতারা 8 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, তারপর তাদের নেতা কর্মীদেরকে কিভাবে অত্যাচার করা হয়েছে ডান্ডা বেরি পুড়িয়ে, সেই বিষয়গুলো আমরা সবাই জানি। এর পরেও তাদের অবস্থান দেখেন। বাংলাদেশে আমার মনে হয় এরকম নির্যাতিত কোনো রাজনৈতিক দল ছিল না। ইভেন আওয়ামী লীগ ইটসেলফ যখন 71 ছিল, তখন আমার মনে হয় এত নির্যাতন বা নির্যাতিত তারা হয়নি, তারা পলায়ন করেছিল। আমাদের সাধারণ মানুষ রাতের অন্ধকারে তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল, তারা পলায়ন করেছে কলকাতায়, কেউ পাকিস্তান, কেউ কলকাতায়। কিন্তু আমার মনে হয় তাদের নেতাকর্মীরা সেফ ছিল। সবসময় নেতাকর্মীরা কিন্তু সেফ থাকে বা নেতাকর্মী বলতে বোঝাচ্ছি আমি আসলে যারা বড় নেতা, যারা তারা লন্ডন আমেরিকাতে তাদের বসবাস থাকে। তাই আমি একটু বলি, আপনারা এইসব গুপ্ত সুপ্ত ন্যারেটিভ না নিয়ে সত্যিকার অর্থে জ্ঞান চর্চা করেন। আসলে জ্ঞান চর্চা না করলে, রাজনীতি হচ্ছে জ্ঞান চর্চার বিষয়, ওয়েলফেয়ার বিষয়। জ্ঞান চর্চা যত বেশি আপনি কথা বলবেন জ্ঞান ভিত্তিক, যত বেশি আপনি রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করবেন দেশ নিয়ে যারা বাজে চিন্তা করে, বাহিরের শক্তি চিন্তা করে, দেশের মানুষকে শত্রু বানাবেন না। দেশের মানুষ, আপনি শুধু রাজনীতি করবেন পক্ষ বিপক্ষে, কিন্তু দেশের মানুষকে শত্রু বানাবেন না। আপনারা করছেন দেশের মানুষকে শত্রু বানিয়ে রাষ্ট্রকে একটা বাজে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যেটা কিনা 16 বছর থেকে
করা হয়েছে এবং 16 বছর পরে মানুষ যেভাবে বের হয়ে এসছে সেই জায়গাতে আপনারা আবার সেই নোংরা রাজনীতির মধ্যে চলে গেছেন। যেটা সত্যি কি সত্যি বলুন, এবং সত্যি যদি না বলতে পারেন, ঠিক আওয়ামী লীগের যে পরিস্থিতি হয়েছে সাধারণ মানুষ বোঝে, জানে, সেম পরিস্থিতি তৈরি করবেন না। আপনাদের উপর আমাদের আস্থা ছিল, অনেক নষ্ট করেছেন, কিভাবে নির্বাচিত হয়েছেন, কিভাবে সরকার গঠন করেছেন সবকিছুই জানি আমরা। এটা বাড়তি কথা বলার আসলে প্রয়োজন নেই, কিন্তু দয়া করে নিজেদেরকে আর বেশি খারাপ করবেন না, কারণ আপনারা খারাপ হয়ে গেলে আমাদের দেশের জন্যই ক্ষতিকর। কারণ আওয়ামী লীগ আবারও সেই মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ তৈরি হবে, এবং আওয়ামী লীগ দূর থেকে সেটা হাসছে। আমি একদম ক্লিয়ার যে আপনাদের যে আচরণ সেগুলো তো ওরা বুঝে গেছে যে আপনাদের পতন খুব কাছাকাছি এসে গেছে, এবং সেই শূন্যস্থান, সেই ভ্যাকিউমটা তারা কিন্তু ফিল আপ করবে, এবং সেই জায়গাটা আপনারা তৈরি করবেন না। আশা করি সত্যিকার অর্থে সুন্দর রাজনীতি করার চেষ্টা করেন। এতটুকুই আমি বিএনপির ভাইদেরকে বলছি, আপনাদেরকে ভালোবাসি। শিবিরকে বা জামাতকে বিরোধিতা করেন, কিন্তু এমন কিছু করেন না যেটা ওদেরকে আসলে উপরে তুলে দিচ্ছে। ওরা ওদের রাজনীতি করুক, আপনারা আপনাদের রাজনীতি করুক, করে আপনাদের নিজেদেরকে হাসাবেন না। প্রপার ফ্রেশ রাজনীতি করুন, এমন নোংরা ন্যারেটিভ বিল্ডিং এর রাজনীতি করা থেকে বের হয়ে আসুন, যেটা আগে আওয়ামী লীগের পতনের সবচেয়ে বড় কারণ ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।